ভার্সিটির ক্যান্টিনটা নির্জনতায় ঘেরা। আধার আর ওর বন্ধুরা বসে আছে ক্যান্টিনে, প্রতিটি টেবিল বুক, গল্পে মশগুল সবাই। মৃদু স্বরে আলোচনা চলছে সব টেবিলে। উপরে পাখির কলরব, পরিবেশটা সুন্দর স্নিগ্ধ। মৃদু মন্দ বাতাস বইছে। ভার্সিটিতে আধারের রোমিও নামে একটা টাইটেল আছে, সেটা সুখ্যাতি না দুর্নাম বোঝা যায় না, তবে আধারের জন্য সেটা ফ্লেক্স করার একটা বিষয়। ক্লাসের একটা সুন্দরী মেয়ের সাথেও ও রিলেশনে যাওয়া বাদ রাখেনি। সবাইকে একবার অন্তত হলেও মারা দেওয়া শেষ ওর। কতজন জুনিয়রকে যে মুরগি বানিয়েছে এ পর্যন্ত তার হিসেব নেই। ওরা এবছর ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনা প্রায় শেষের দিকে। সবাই জানে আধারের জন্য সবার সাথে প্রেমের ইস্তফা ঘটিয়েছে। আসলে বিষয়টা অন্য। বিবাহিত হয়ে অন্য কারো সাথে মজার ছলে হলেও সম্পর্ক রাখা আধারের যায় না। কেমন যেন নিজের প্রতি ক্যারেক্টারলেস ফিল আসে। আধার চায় না সেটা, তবে ওর বন্ধুরা বাদে কেউই জানে না ও বিবাহিত। বিষয়টা গোপন, খুব গোপন। ফার্স্ট ইয়ারের রিসেন্ট একটা মেয়ে এসেছে। মেয়েটা সুন্দর, তবে একটু বোকাশোকা। দিন দুনিয়া বোঝে না অতটা। চোখে চশমা দেওয়া, চুলগুলো সব সময় মাছ বরাবর সিথি করে চটচটে ভাবে তেল দিয়ে রাখে। সাবিয়া ওর নাম দিয়েছে তেল চুকচুকে। আধার এবার ওর সাথে মজার ছলে ফ্লার্টিং করছিল। সেই থেকে মেয়েটা এমনভাবে উষ্টা খেয়ে পড়েছে ওর উপর। আধার মাথা ঘামেনি এসব নিয়ে। ও যেমনই হোক, সব সময় মাথায় রাখে ও বিবাহিত। চাঁদনিকে বউ হিসেবে না মানলেও মেয়েটা মানে তিন কবুল বলে ফেলেছে ও। সে কবুলের দাম আছে। বাট আজ খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটেছে ওর সাথে। মেয়েটা ডাইরেক্ট এসে লাভ লেটার দিয়ে দিয়েছে ওকে। আধার হ্যাঁ না কিছুই বলার সময় পায়নি, ডিরেক্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ওর। আধার এক জীবনে অনেক প্রপোজাল পেয়েছে। ওর মনটা খুব বড়, তাই সুন্দরী দেখলেই কখনো ফিরিয়ে দিতে পারে না। সবারটাই একসেপ্ট করত, সবাইকে জায়গা দিত মনে। বাট এখন ওয়ার্ল্ড প্রপোজাল আজ পর্যন্ত পেয়েছে বলে মনে হয় না ওর। আধার মাথায় হাত দিয়ে বসে আছে। ওরা যে টেবিলে বসেছে ওদের পাশে অল্প দূরেই মেয়েটা বসা। কিছুক্ষণ পরপর আর চোখে আধারকে দেখছে, আবার লজ্জা পেয়ে মাথা নোয়াচ্ছে। আধার কপাল কুঁচকে মুখ টোলকে তাকিয়ে আছে সেদিকে। ওর বন্ধুরা ঠোঁট টিপে হাসছে। সাবিহার এই নিয়ে অনেকবার আধারকে পিঞ্চ মারা হয়ে গেছে। আমান হাসি আটকাতে না পেরে অট্ট হাসলো, সাথে ওর সব বন্ধুরা জোরে হেসে দিল। অনেকক্ষণ ধরে হাসি আটকে রেখেছে ওরা। আধারের টেবিলে বাড়ি বেড়ে বলল, ফালতুমি করার জায়গা পাস না জানোয়ারের দল। সাবিয়ার দাঁত দেখিয়ে হেসে বলল, ইস রে অন্ধকার, খুব মানাবি তোর সাথে, একেবারে সোনাই সোহাগা, ছকিনার বয়ফ্রেন্ড। আধার নাক ফুলিয়ে তাকালো ওর দিকে। তটুনি বলল, আমাদের অন্ধকারের মন তো খুব বড়, সব মেয়ে সুন্দর করে এঁটে যায়। আই থিঙ্ক ও কেউ ফেরাবে না। তটিনি চুপ কর, ঘৃণা লাগতেছে আমার। কেন ঘিন কেন লাগতেছে? সত্যি বলছি রে, খুব সুন্দর মানাবে তোর সাথে। তুই না ফর্সা খুঁজস? দেখ মেয়েটা ফর্সা, সুন্দরী, তোমার ড্রিম রাজকুমারী। সাবিয়া ব্যঙ্গ করে বলল। আধার অতিষ্ঠ হয়ে বলল, এমন ফর্সাও চাওয়ার ছিল না রে বাপ। আর আমার বিয়ে হয়ে গেছে, কেন একটা মেয়ের শিপ করছিস তোরা আমাকে? করছিস তো করছিস, তাও এর সাথে। মানে শিপ করার জন্য আর মানুষ পাইলি না? লেভেল আছে কোনোর? সাবিয়া মুহূর্তে নিজের খোলস বদলে ফেলে হাসি মুখে একরাশ হিংস্রতা ঢেলে বলল, তোর বইয়ের খুব লেভেল, আসমান থেকে নেমে আসা হুড়পুরি তুলবো। আধার তর্জনী উঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, খবরদার। চাঁদনিকে নিয়ে কিছু বলবি না সাবিহা। খারাপ লাগছে? তুই আরেকজন মানুষকে নিয়ে এভাবে গসিপ করিস যে সেবেলায় মানুষকে নিয়ে এভাবে তাচ্ছিল্য করা উচিত না। তোর তো নিজের উপর খুব কনফিডেন্স, এত কনফিডেন্স দিয়ে কি হলো বল? নিখুঁত মানুষ পেয়েছিস? তোর বইয়ের চেয়ে অ্যাটলিস্ট ফর্সা আছে। খুব কম সময়ের মধ্যে সাবিয়া যেন মাদার টেরেসা হয়ে উঠল, অথচ মেয়েটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বেশি করেছিল। আধার মুখ কালো করে বলল, বেশি বেশি বলে ফেলছিস না? আমরা জাস্ট মজা করছিলাম, সিরিয়াস কিছুই না। একটা মানুষকে সবার সামনে তার পার্সোনালিটি নিয়ে বেজুত করা সিরিয়াস কিছু না, তাই না?
অন্ধকার সারা জীবন মানুষের কমতি খামতিগুলো নিয়ে মজা করেছিস তুই। তোর জীবনসঙ্গী কেমন সেটাও একটু ভাব। কালো রঙে অ্যালার্জি ছিল তোর, অথচ শেষে একটা কালো মেয়েকে বিয়ে করতে হলো তোকে। তুই নিজের লেভেলটা কোথায় নামিয়েছিস দেখ একবার, অথচ আরেকজনের লেভেল নিয়ে মজা করছিস। শালা বর্ণবাদী। আমান বাগড়া দিল, নয়তো দেখা গেল দুজনের মধ্যে এক্ষুনি তুমুল ঝগড়া লেগে গেল। পরিস্থিতি শান্ত করতে বলল, হয়েছে, থাম। মেয়েটা যথেষ্ট সুন্দর, চাঁদনিও খুব মায়াবী। সবাইকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতেই সৃষ্টি করেছেন। তার সৃষ্টি নিয়ে সমালোচনা করার স্পর্ধা আমরা দেখাতে পারি না। দুই মেয়ের কারোর মধ্যেই কোনো সমস্যা নেই। আসল সমস্যা তো এই অন্ধকারের মধ্যে। সারা লুচ্চা, সবার সাথেই ফ্লার্টিং করতেই হবে তোকে, তাই না? মেয়েটার ভালোবাসা কি অপরাধ রে? একটু স্মার্ট হলেই এতক্ষণ এত ফেড আপ হয়ে যেতে না তুমি? এত মেন তুই কোনোদিন যে এসবের জন্য প্যাদানি খাবি ভেবেই আমার চিন্তা হচ্ছে। হাসতে থাকলো সবাই ওর উপর। আধার নিজেও ওদের সাথে তাল মিলিয়ে হাসলো, অথচ সবার অদৃষ্টে অপমান জর্জরিত হয়ে মনে মনে বলল, উফ চাঁদনি, তোর জন্য সব জায়গায় অপমানিত হতে হচ্ছে আমাকে। আর কিভাবে নিচু করবি তুই আমাকে? চাঁদনি কলেজ থেকে ফিরতে ফিরতে আজ খুব দেরি হয়ে গেছে। ও কখনো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পার করে ফেলেনি, কিন্তু আজ মাগরিবের আজানের পর ও অ্যাপার্টমেন্টে ঢুকলো। ওর বন্ধুরা সবাই মিলে পার্কে ঘুরতে গিয়েছিল। চাঁদনি যেতে চায়নি, টেনে টুনে নিয়ে গেছে ওকে। ও বলেছিল সন্ধ্যার আগে যে করেই হোক ওকে বাড়ি ফিরতে হবে, কিন্তু ওদের সাথে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমে এলো ও বুঝতে পারলো না। মাগরিবের আজান শোনার পর হুঁশ ফিরল ওর। চাঁদনি খুব ভয় পেয়েছিল। আধারকে ফোন করতে ইচ্ছা করছিল খুব করে। ও কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকেনি। চাঁদনি তবুও আধারকে ফোন করেনি। এমনিতেই ওর চিন্তায় অবস্থা খারাপ। বাস খেয়ে আরও অবস্থা খারাপ করতে ইচ্ছা করেনি ওর। যদিও রেহান বলেছিল ওর গাড়ি করে চাঁদনিকে বাড়ি পৌঁছে দেবে, চাঁদনি রাজি হয়নি। ও কারো সাহায্য নেবে না। শেষমেশ একাই বাড়ি ফিরেছে। সদর দরজা খোলা দেখেই কপালে ভাঁজ পড়ল চাঁদনির। আধার তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে না, দরজা খোলা কেন? চাঁদনি দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো আধার বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে ফোন টিপছে। ওকে দেখে উৎফুল্ল হয়ে বলল, আরে এত তাড়াতাড়ি চলে এসেছেন আপনি ম্যাডাম? এত তাড়াতাড়ি কেউ আসে? মাত্র সন্ধ্যা 6টা বাজে, একেবারে রাত হলে আসতেন, বোকা মেয়ে। হাসি মুখে দেওয়া সূক্ষ্ম বাসটুকু নীরবে হজম করে নিল চাঁদনি। সাফাই দিয়ে বলল, ইচ্ছে করে লেট করিনি। তুমি যখন লেট করে আসো আমি তোমাকে কিছু বলি? মাঝে মাঝে তো রাত 10টা পার হয়ে যায় তোমার আসতে আসতে। তাহলে আমার বেলায় কেন তুমি আমাকে কথা শোনাবে? আধার অহং নিয়ে বলল, তুই আমাকে কথা শোনানোর কে? তুমি কে? জানিস না আমি কে? আমি তোর প্রেজেন্ট হাজবেন্ড, ঢাকা শহরে তোর একমাত্র গার্ডিয়ান। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। হ্যাঁ তাই। ছেলে মেয়ের সমান অধিকার জানো না তুমি? না তো, জানতাম না। লেট কেন হলো? কোথায় ছিলি এতক্ষণ? কোথায় থাকতে পারি? ছেলেদের সাথে ঘোরার তো চান্স নেই, তোরে কোনো ছেলেই চয়েস করবে না। চাঁদনি সরাসরি প্রশ্ন করল, চিন্তা হচ্ছিল আমার জন্য? তো হবে না? সন্ধ্যায় অন্ধকার নেমে আসে, অন্ধকারে তোকে দেখা যায় না। হারিয়ে গেলে আমি চাচ্চুকে কি জবাব দিতাম? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। মুখ বাজাতে ইচ্ছা করছে না একটুকু। পায়ের ব্যথায় মাথা ঘুরে পড়ে যাওয়ার বাকি ওর। পুরো দিন এতটা খবর হয়নি। ইচ্ছে মতো ক্ষত পা নিয়ে দৌড়াদৌড়ি করেছে, হাঁটুতে ব্যান্ডেজ লাগায়নি। এখন এসে শরীরের প্রতিটি গিটে গিটে ব্যথা অনুভব হচ্ছে। পায়ের টনটনে ব্যথা ছড়াচ্ছে পুরো অঙ্গে। গেট থেকে এখান পর্যন্ত কি করে হেঁটে এসেছে সেটাই শুধু ওই জানে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসার চেষ্টা চালালো চাঁদনি। আধার সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো ওর দিকে, বলল, কি হয়েছে তোর পায়ে? কিছু না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে পায়ে। ব্যান্ডেজ কেন বেঁধেছিস? চাঁদনি দাঁড়া। চাঁদনি উত্তর না দিয়ে সিঁড়ির কাছে যেতে গেল। ওর হাঁটতে খুব সমস্যা হচ্ছে, তবুও সে আধারের সাহায্য নেবে না। এত রাস্তা যখন একা হেঁটে আসতে পেরেছে, সিঁড়িটাও একা বাইতে পারবে। আধার উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরলো ওকে। 2 হাত ধরে চেপে ধরে টেনে নিয়ে গেল সোফার কাছে। চাঁদনি চেঁচালো, দাদা ভাই ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কি সমস্যা তোমার?
আধার ওকে টেনে টুনে সোফায় বসালো। ব্যথায় চাঁদনির কোটরে অশ্রু জমে। টলমলে দৃষ্টিতে তাকিয়ে বলল ও, এইভাবে টানা হেঁচড়া করছো কেন? এবার বোধহয় পাটা ভেঙেই যাবে আমার। আধার ওর পাশে বসে ধমকে বলল, এত অবাধ্য কেন তুই চাঁদনি? আমার একটা কথা শুনলে জাত যায় তোর। পা দেখা দেখি কি হয়েছে, ব্যান্ডেজ কেন? তোমার ভাবার বিষয় না, ছাড়ো আমাকে। আধার ওর হাতের মুঠোয় চাঁদনির চুল পেঁচিয়ে নিল। সাঁচিয়ে বলল, একটা চিল্লানি দিবি, চুল সব আমার হাতে চলে আসবে। নাপিতের টেকো বউ বানিয়ে দেব একদম। চাঁদনিকে দুর্বল বানানোর জন্য আধারের সবচেয়ে বড় অস্ত্র চাঁদনির চুল টেনে ধরা। আগে গায়ের রং নিয়ে খটা দিত, এখন এসব চাঁদনির আমলে নেয় না, শুনেও না। তাই এখন আধারের ট্রিক্স একটাই, আধার সবসময় চাঁদনির চুল টেনে ধরে ওকে দুর্বল বানিয়ে দেয়, নয়তো চাঁদনি আধারের কাছে ভীষণ রকমের দস্যু। চাঁদনি মুখ ফুলিয়ে বসে থাকলো। আধার দু হাতে ধরে সোফার উপরে চাঁদনির পা তুলল। চাঁদনি টান টান করে পা টেনে দেয়। সোফার মাথায় হেলান দিয়ে বসে। হাঁটুতে ব্যথাটা ভীষণ বেড়েছে, ভাঁজ করলেই ব্যথা পাচ্ছে। আধার ব্যান্ডেজের উপর হাত বোলালো। কি হয়েছে পায়ে? চাঁদনি উত্তর দিল না। আধার ব্যান্ডেজ খুলে ফেলল। বুড়ো আঙ্গুলের জখম হয়েছে, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। আধার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিভাবে হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। সব সময় চালাচালি করা জরুরি চাঁদ? চোখ হাতে নিয়ে হাঁটোস, দেখতে পাস না কি অবস্থা করেছিস নিজের? চাঁদনি ভেজা গলায় বলল, প্লিজ আর বাঁশ মেরো না। পুরো দিন অনেক বাঁশ খেয়েছে, আমার অবস্থা শেষ। মনে হচ্ছে মরেই যাব। চাঁদনি আজ একটা সালোয়ার পরেছিল, ওর পাজামার হাঁটুর কাছে ভেজা। আধার হাঁটুর উপর হাত দিয়ে বলল, হাঁটু ভেজা কেন দেখি, প্যান্ট উপরে তোল। চাঁদনি হকচকিয়ে বলল, প্যান্ট কেন উপরে তুলবো? কি করবে তুমি? আধার চিবিয়ে চিবিয়ে বলল, ওরে অশ্লীল, কতটা ব্যথা পেয়েছিস দেখব। কি কি ভেবে নেস ভাইরে ভাই, কম বয়সে মোবাইল পেয়ে মাইন্ড একদম ডার্টি হয়ে গেছে তোর। ছি। খুব সুশীলতা তোমার। এত সুশীল হলে বুঝলে কি করে আমি কি মিন করেছি? এই অবস্থায়ও মুখ চালানো জরুরি, দেখি প্যান্ট উপরে তোল। না, আমি অয়েনমেন্ট লাগিয়ে নিব। দেখতে দে আমাকে। তুমি দেখে কি করবে? তুমি ডাক্তার? আধার পাজামায় হাত দিয়ে তুলতে গেল। চাঁদনি ওর হাত ধরে বলল, না প্লিজ। চাঁদনি জীবনেও পারবে না আধারের সাথে, এটা ওর জানা কথা। আধার হাঁটুর উপরে পাজামা তুলে দেখলো হাঁটুর অবস্থা আরো খারাপ। চামড়া উঠে মাংস দেখা যাচ্ছে, টকটকে রক্ত শুকিয়ে আছে। চাঁদনির লজ্জা লাগে। লজ্জায় নিজের অবস্থা নিয়ে হা হুতাশ করার সুযোগটা পায় না ও। আধার ভ্রুকুচকে বলল, লজ্জা কেন পাচ্ছিস তুই? আমি কি বাইরের কেউ? তোকে ডাইপার পরা অবস্থায় দেখেছি আমি, কোলে নিয়েছি, ডাইপার চেঞ্জ করে দিয়েছি তোর। কতবার আমার কোলে শিশি করে দিয়েছিস তুই। চাঁদনি বিমূঢ় স্বরে বলল, থামো। ছোটবেলার ব্যাপার আর এখন কি এক? এক না। না, এখন আমি বড় হয়েছি, অনেক কিছু পরিবর্তন এসেছে আমার মধ্যে। আধার নাক কুচকে বলল, আচ্ছা দেখা তো কি কি পরিবর্তন এসেছে তোর মধ্যে। দূরে যাও। আধার বাঁকা হাসলো। চাঁদনিকে জ্বালানোর জন্য ওর সালোয়ার ধরে টেনে বলল, দেখা দেখা বলতেছি, কই আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। স্পেসিফিকলি দেখা, বুঝতে পারছি না। এই কাছে আসবে না একদম। ছি, আমাকে অশ্লীল বলে নিজে কি করতেছো? দূরে যাও, দূরে যাও বলছি। আধার চাঁদনির পা ধরে রাখলো। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে বলল, কতটা ব্যথা পেয়েছিস চাঁদ, একটু দেখে শুনে হাঁটবি না? আমার পুরো গায়ে ব্যথা করতেছে, উফ, অনেক কষ্ট। শুক্রিয়া কর আরো। সিঁড়ি থেকে পড়ে যে তোর শরীরের হাড্ডি সব ভেঙে যায়নি, এটাই রক্ষে। চাঁদনি উদাস স্বরে বলল, দ্য ক্রেডিট গোজ টু নেতা সাহেব। আধার ভ্রুকুচকে বলল, নেতা? এখানে আবার নেতা আসলো কোত্থেকে? এখানে আসে নাই আধার ভাই, পুরো কাহিনী জুড়েই তো উনি। আমি সিঁড়ি থেকে ধূপ করে পড়ে যাচ্ছিলাম, উনি হিরোর মতো এন্ট্রি নিয়ে আমাকে ধরে ফেললেন, একেবারে ফিল্ম স্টাইলে। নেতা তোরে ধরছে? তুই ধরতে দিলি? এত বেডি থাকতে নেতাকে তোর সামনেই আসতে হলো? আধারের চাঁদনির জন্য কনসার্ন মুহূর্তেই উবড়ে গেল। ও নাক ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে।
উনি তো ইচ্ছে করে ধরেনি, আমিও ইচ্ছে করে ওনার গায়ে গিয়ে পড়িনি। এটা জাস্ট কোইন্সিডেন্স। আর সবচেয়ে ওর্স্ট কি জানো, উনি আমাকে গায়ে পড়া মেয়ে বলেছেন, যেখানে আমার কোনো দোষই ছিল না। ভালো বলছে একদম, ঠিকই তো। বিবাহিত হয়ে যারা বেগানা পুরুষের গায়ে গিয়ে পড়ে তারা তো গায়ে পড়াই। ফার্স্ট টাইম আমি ওনার সাথে একমত হলাম। ক্রুদ্ধ স্বরে বলল আধার। চাঁদনি মুখ কালো করে বলল, ইচ্ছে করে তো পড়িনি, নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। না বাঁচাতি, দরকার হলে পরে হাত পা ভাঙতি, শরীরের সব হাড্ডি ভেঙে যেত। হসপিটালে মাসকে মাস বেড রেস্টে থাকতি, তারপর তুই আরেকটা ছেলেকে নিজেকে ধরতে দিবি কেন? চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আধারের দিকে। আধারের মুখের এক্সপ্রেশন বোঝা যাচ্ছে। চাঁদনি হুট করে বলল, আধার ভাই, আর ইউ জেলাস? না, আধারের জেলাসি এত সস্তা না যে যার তার জন্য ফিল হবে। শুধু তোর কলিজাটা টান দিয়ে বের করে দেখতে মন চাচ্ছে। আমার মুখ লাল হয়ে গেছে। আধার পাজা কোলে তুলল চাঁদনিকে। চাঁদনি আধারের বুকের দিকের শার্ট মুঠো করে আঁকড়ে ধরে বলল, কোলে কেন তুললে তুমি আমাকে? নামাও, আমি হেঁটে যেতে পারবো। গোসল দিতে হবে তোকে, পরপুরুষের ছোঁয়া লেগেছে তোর গায়ে, নোংরা হয়ে গেছিস। আর কিছু বলার বাকি আছে আমাকে আধার ভাই? শেষমেশ নোংরাও বলে ফেললা। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়ায় চাঁদনির। আধার এক পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে ব্যাকুল স্বরে বলে, আমি আমার পবিত্র একটা সত্তাকে কি করে নোংরা বলতে পারি? বলেছি নোংরা লেগেছে, এর মানে এই না তুই নোংরা। আমি জানি তুই কেমন, এটা এত ব্যাখ্যা করার দরকার নেই। আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে চাঁদনি, কিন্তু আমার চাঁদের গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দেব না। চাঁদনিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল আধার। বাথটবে বসিয়ে ঝর্ণা ছেড়ে দিল। পানির ফোঁটা গায়ে পড়তেই কেঁপে উঠল চাঁদনি। রাতে গোসল করার অভ্যাস নেই ওর, তার উপর কনকনে ঠান্ডা পানি। চাঁদনি ভেজা চোখে তাকালো আধারের দিকে। আধার গম্ভীর স্বরে বলল, আমি কাপড় এনে দিচ্ছি, পুরো শরীরে ঘষে ঘষে সাবান দিবি। সবকিছু জোর জবরদস্তি করে আমার উপর চাপিয়ে দেওয়া অভ্যাস হয়ে গেছে তোমার। হ্যাঁ তাই। ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আধার। আলমারি খুঁজে চাঁদনির জন্য পোশাক আর তোয়ালে নিয়ে আসলো। আংটায় ঝুলিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, বাইরে থেকে দরজা লক করে দিচ্ছি, গোসল শেষে দরজায় টোকা দিলেই হবে। চাঁদনি বাথটবে হাঁটুতে মুখ গুজে বসে আছে। ঝর্ণার পানি ভিজিয়ে দেয় ওর সর্বাঙ্গ। আধার দরজা লক করে বেরিয়ে গেল। কক্ষে গিয়ে বিছানার উপরে পা ঝুলিয়ে বসলো। কিছুক্ষণ পর চিল্লালো, হয়েছে তোর চাঁদ? একবারও উত্তর আসলো না। দরজায় টোকা দেওয়ার শব্দে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। চাঁদনি বেরিয়ে আসতেই দু হাতে ওর কাঁধ চেপে ধরলো। ধরে নিয়ে গিয়ে বিছানায় বসালো ওকে। চাঁদনির চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে বিছানায়। আধার তোয়ালে পেঁচিয়ে দেয় ওর চুলে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। ওয়েলমেন্ট লাগিয়ে দেয় ওর ক্ষত স্থানে। পুরো সময়টাতে চাঁদনি চুপ থাকে, রোবটের মতো বসে থাকে। আধার ওর দিকে তাকাতেই জিজ্ঞাসা করে, চাওটা কি তুমি? সব তো পেয়ে গেছি, হার তো চাওয়ার কিছুই নাই। আমি তোমার পুতুল নই আধার ভাই, আমি একটা মানুষ। সব সময় নিজের মন মর্জি করতে পারো না আমার ওপর। যখন ইচ্ছে ধরো, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দাও। আমার মন নাই, সবকিছু চাপিয়ে দাও কেন? করলে কি করবি? কি করার আছে তোর? কিচ্ছু না, তোর কোনো ক্ষমতা নেই। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আধার ধরতে গেল চাঁদনিকে। চাঁদনি সিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, আমি অনেক দয়া দেখিয়ে ফেলেছো আমার জন্য, এবার যাও। চাঁদনিকে অবাক করে দিয়ে আধার সত্যি বেরিয়ে গেল। ফোঁস করে শ্বাস ছাড়লো চাঁদনি। বিছানার হেড বোটের সাথে বালিশ লাগিয়ে পিঠে হেলান দিয়ে বসলো। আধার ভাতের প্লেট নিয়ে কক্ষে ঢুকলো। চাঁদনি ওর দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, খিদে নেই আমার। পুরো দিন কিচ্ছু খাসনি। সে চিন্তা তোমার না। আমার না তো কার? আর কে তোর চিন্তা করার দায়িত্ব নিয়েছে বল আমাকে? আধার ভাতের লোকমা ধরলো ওর মুখের সামনে। চাঁদনি হাঁ করলো না, নাক ফুলিয়ে চেয়ে বলল, তুই যদি চাস মুখে ঠেসে দেই, সেটাও করতে পারি আমি, তোর মর্জি। ভালো কথাই হবে না তোকে আসলে? চাঁদনি হাঁ করলো, কয়েক লোকমা খেয়ে বলল, আর না। আদের মুখ কালো করে জিজ্ঞেস করলো, খাবি না? আর একটু আছে। পেট ভরে গেছে, এত ভাত তো আমি খাই না। এমনিতেই
অনেক উইক তুই চাঁদনি। এই পাখির মতো খাবার খেয়ে বাঁচবি কি করে? মরে গেলেই ভালো না? তুমি বেঁচে গেলা। আমার উপর খুব রাগ তোর? তোমার সাথে থাকলে আমার নিজেকে খুব ছোট মনে হয় দাদা ভাই। এতটা নিচু তো আমি হতে চাইনি। আমার খুব কষ্ট হয় চাঁদনি, বিশ্বাস কর। আমি তোর সাথে এমন করতে চাই না, তবুও কেন যেন সব উল্টাপাল্টা হয়ে যায়। আমি রিয়্যাক্ট করে ফেলি। কেন এমন করি আমি? চাঁদনি মুখ ফিরিয়ে বসলো। আধার হাত ধুয়ে ফেললো, নিচে গিয়ে প্লেট রেখে আবার আসলো। চাঁদনি শান্ত কণ্ঠে বলল, আবার কেন এসছো? ঘুমাবো আমি। আমি আসলে খুব সমস্যা হয় তোর? হ্যাঁ। কাট কাট উত্তর, কোনো ভনিতা নেই। আধার আমলে নিল না ওর কথা, পাংশুটে মুখে জিজ্ঞেস করলো, ডাক্তার ডাকবো? বেশি ব্যথা পাচ্ছিস? এটুকু ব্যথায় ডক্টরের কোনো প্রয়োজন নেই। আমার জন্য তো এইটুকু না, অনেক বেশি। চাচ্চু তো কোনোদিন তোর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। সে ফুল আমার কাছে এসে কীভাবেই না ক্ষত বিক্ষত হচ্ছে। নাটক আর কত করবা? আজীবন চলতে থাকবে। তুই সহ্য করবি বলেছিলি তো, সাফার করার জন্য জন্মেছিস। আমাকে সহ্য করাও এক প্রকার যুদ্ধ। নাটকে পিএইচডি করা মানুষ আমি। আধার তার পরিচিত একজন ডাক্তারকে কল করলো। চাঁদনি বলেছে ব্যথাটা প্রগাঢ় না, অথচ আধার চাঁদনির ব্যথাতুর মুখটা দেখতে পাচ্ছে। মেয়েটা ব্যথা সহ্য করতে পারে না একটুকু। ছোটবেলা থেকেই এভাবে হালকা পাতলা ব্যথা পেলে দুর্বল হয়ে যায়, বিছানা ছেড়ে উঠতে পারে না। একটু অসুস্থতায় মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। কয়েকটা ব্যথার ঔষধের নাম জেনে নিল আধার। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খাওয়ালো চাঁদনিকে। আধার বিছানার উপরে বসলো। চাঁদনি বলল, তুমি যাও, আমি ঘুমাবো। ঘুমালে ভালো লাগবে আশা করি। আমার উপস্থিতিতে ঘুমাতে সমস্যা কি? তোমার রুমে আমি যাই না তো, কখনো যাই না। কেন তোমাকে আমার রুমে আসতে হবে? তোমার নাটক দেখার মুডে নাই আমি, যাও তো। আধার মলিন হেসে বেরিয়ে গেল। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। এক বাক্যে মেনে নিল ওর কথা। এতটা নরম আধার কখন থেকে হয়ে গেছে? চাঁদনি বিছানার এপাশ ওপাশ করলো অনেকক্ষণ। ঘুম আসলো না কোনো মতে। স্বাভাবিক, চাঁদনি ঘুমায় শেষ রাতের দিকে। সারা রাত মোবাইলের রিলস দেখার পর ওর ঘুমানোর কথা মাথায় আসে। সকালে আলো ফুটতে দেখলে এমনিতেই কলেজে যাওয়ার আগে রাত পর্যন্ত ও এভাবে ঘুমায়। 2-3 ঘন্টা ঘুম দিয়ে কলেজে যায়। ফলস্বরূপ পুরো দিনই উইক থাকে ভীষণ। আধার অনেকবার ওকে মোবাইল টিপতে মানা করেছে। এত মোবাইল দেখা শরীরের জন্য ভালো না। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কি করে মোবাইল দেখে? কে শুনে কার কথা? চাঁদনি দেখতে পারে, ওর সমস্যা হয় না। আর না পেরে আধার রাত 3টায় এসে ওর কক্ষে উকি দিত। চাঁদনিকে সজাগ মোবাইল টিপতে দেখে ছো মেরে কেড়ে নিয়ে যেত। সকাল হলে ফেরত দিত। সে মেয়েটার রাত 12টায় ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। ব্যথার চোটে মোবাইল দেখতে ইচ্ছা করছে না। রাত 2টোর দিকে আধার উকি দিয়ে আসলো চাঁদনির কক্ষে। চাঁদনি এখনো ঘুমায়নি, কিন্তু ও বিপরীত পাশে ফিরে তাকায়। আধার মনে করলো ঘুমিয়ে গেছে। আধার পা টিপে টিপে কক্ষে ঢুকলো নিঃশব্দে। চাঁদনির মাথার উপরে হাত রাখতেই ও চোখ বোঝা অবস্থায় বলল, তুমি আবার আমাকে বিরক্ত করতে আসছো? আধার কিছু বলল না, মুখ কালো করে চেয়ে থাকলো ওর দিকে। চাঁদনির চোখ মেলল, মাথার নিচে হাত রেখে বলল, আধার ভাই কিছু বলবা? ঘুমাস নাই এখনো? ঘুম আসতেছে না। তোর পায়ের অবস্থা কেমন এখন? অনেক ব্যথা। আধার জায়গা নিয়ে বসলো ওর পাশে। কিছুক্ষণ চুপ করে থেকে কেমন করে যেন প্রশ্ন করল। তুই আমার কে হোস চাঁদনি? চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে, আবার নিজেকে সামলে ঠান্ডা গলায় বলল, সেটা তো আমারও প্রশ্ন। কে হই আমি তোমার? কেন আমি তোমার সাথে আছি? আমাদের বিয়ে হয়ে গেছে না? পুতুল বিয়ে। কবুল বলাটা তো মিথ্যা না। আমাকে তোমার মানতে না পারাটাও মিথ্যা না। চাঁদনির পিঠের নিচে 2 হাত গলিয়ে আধার ওকে টেনে নিল নিজের কাছে। বুকের সাথে ওর ক্ষুদ্র দুর্বল দেহটা মিলিয়ে নিল। চাঁদনি সরতে চায়, আধার চেপে ধরে রাখে। চাঁদনি আর্তনাদ করে বলল, একটা কালি ড্রামকে ছুঁচ্ছ, লজ্জা করছে না? নির্লজ্জ।
চাঁদনির বাহু আঁকড়ে ধরে আধার টানলো ওকে নিজের কাছে, খুব কাছে, এতটা কাছে যে দুজনের শ্বাস মিলে গেল একে অন্যের সাথে। আধার ওর মাথার উপর থুতনি ঠেকিয়ে অসহায় গলায় বলল, আমি তোকে হারাতে চাই না চাঁদনি, আমি তোর সাথে থাকতে চাই। আমি এখন তোকে ফিল করতে পারি, আগেও পারতাম, তবে স্বীকার করতাম না, এখন করছি। আমি নিজেকে বুঝতে পারছি না, আমি তোকে হারিয়ে নিজে ভালো থাকতে পারবো না কখনোই। আমার সাথে থেকে যাওয়া যায় না, আমার খালি মনে হচ্ছে তুই চলে যাবি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি, এসব কষ্ট সহ্য করতে না পেরে আমাকে একলা করে দিয়ে চলে যাবি। তুই যাইতে পারবি না, আমি তোরে ছাড়বো না। চাঁদনি একপাশে হাসলো, দাঁত চেপে বলল, যে ছেলে দুনিয়ার সামনে নিজের বউয়ের পরিচয়টা পর্যন্ত দিতে পারে না, লজ্জা পায়, তার মুখে সব কথা মানায় না। তুমি একটা কাপুরুষ আধার ভাই। আর যাই হোক, একটা কাপুরুষের সাথে সংসার করা যায় না। আমি সারা জীবন নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগতে পারবো না। আমাকে নিয়ে মানুষের সামনে তোমার লজ্জিত মুখও দেখতে পারবো না। আধার নিজের সাথে আরেকটু চেপে ধরলো চাঁদনিকে, ওর গায়ের সাথে নিজের গাল ঠেকিয়ে রাখলো। চাঁদনির এসব প্রশ্নের কোনো উত্তর নাই ওর কাছে। চাঁদনি অনেক চেষ্টা করে ছাড়া পেতে, শেষমেশ না পেরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। আধার কোলে নিয়ে বসে থাকে ওকে। চাঁদনি ছোটবেলা থেকেই ভীষণ উইক, ছোট বিষয় নিয়ে প্যানিক করে। ছোট ছোট অসুস্থতাও ওর জন্য অনেকটা কষ্টের। ও অসুস্থতা নিতে পারে না। আধারের বিহেভিয়ার একটুকু বদলায়নি। ও এমনই করে সব সময় চাঁদনির সাথে। নিজের করার বানে ফালাফালা করে ফেলবে, আরেকজন একটা কষ্ট দিয়ে কথাও বলতে পারবে না, একটা ফুলের টোকাও দিতে পারবে না। আধার ওকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তুই খুব মায়াবী রে চাঁদনি, আল্লাহ তোরে নিখুঁতভাবে বানিয়েছে। শুধু তোরে সেটাই দিল না যেটা আমি চাইতাম। তোর এই একটা কমতির জন্য আমি সব সময় সাভিয়ার কাছে ছোট হই। ও অপমান করে কথা বলে আমাকে। তুই আর একটু ফর্সা হলেই আমি ওর সাথে চ্যালেঞ্জে জিতে যেতাম। তবু তোর সুন্দর মুখের দিকে তাকালে আমার সব আফসোস নাই হয়ে যায়। আধার ঠোঁট নামিয়ে চুমু খেলো চাঁদনির থুতনিতে, পরপর সরে এলো। ওর ঘুম ভাঙবে না এটা জানা কথা। সহজে ঘুমায়ও না, সহজে ঘুম ভাঙেও না, বড্ড শক্ত ওর ঘুম। কিন্তু ও জেগে থাকলে এক্ষুনি চিল্লাপাল্লা করতো, চেঁচাতো। আধারের কাছে যাওয়া একদম সহ্যই করতে পারে না মেয়েটা, এটাই স্বাভাবিক। যে মানুষটা উঠতে বসতে কথা শোনায় তার 2 সেকেন্ডের ভালোবাসা দেখানো কোনো মানেই নাই। কিন্তু আধার সেটা মানতে পারে না। ওর রাগ হয়, ইগো হার্ট হয়। কেন চাঁদনি ওর থেকে দূরে দূরে থাকবে? যেখানে সাভিয়া ফিরতে চেয়েও পারছে না, সেখানে চাঁদনি কেন ওকে দূরে সরিয়ে দেবে? আধারের ঈর্ষা হয়, মাঝে মাঝে রাগের বসেও অনেক উল্টাপাল্টা বলে ফেলে ও চাঁদনিকে। চাঁদনির উচিত ওকে মূল্যায়ন করা, অথচ মেয়েটা যা তা ব্যবহার করে ওর সাথে। এত কিসের দেমাক ওর, কিসের এত অহংকার? আধার ওর কপালের উপর থুতনি ঠেকালো, গুমুট সরে আওড়ালো, যার অস্তিত্বে ভর করে টিকে আছিস সে আধারে তোর এত বিদ্বেষ কিসের চাঁদনি? অন্ধকার আছে বলেই চাঁদের এত কদর। আধারবিহীন চাঁদের কোনো মূল্য নেই। আমি ছাড়া তুই আপাদ মস্তক মূল্যহীন। রেহানের অবস্থান রাতের কক্ষে। রাতের সাথে বিশেষ কোনো কাজ নেই ওর, তবুও এসেছে বসে থাকতে। রাত কাজের সময় কোনো কথা বলে না, তবুও রেহান নিশ্চুপ ওর পাশে বসে থাকতে ভালো লাগে। রেহান পুরো দোস্ত ভাইয়ের ভক্ত। রাতের সঙ্গ ওর কি যে পছন্দের। ও সবসময় রাতের পায়ে পায়ে ঘোরে। রাত কোলের উপর ল্যাপটপ নিয়ে বসে আছে। ওর পরনে ধূসর রঙের হাফ হাতা টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার, কানে এয়ারপড লাগানো। এ বাড়িতে রাতের কক্ষটা সবচেয়ে বড়, আলিশান। সবচেয়ে সুন্দর ভিউটা হচ্ছে কক্ষের বাম সাইডটা, পুরোটা কাঁচ দিয়ে বেষ্টিত। ইয়ার্ড থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সব কিছু এক নজরে দেখা যায়। জ্যোৎস্না গলিয়ে পড়ছে কাঁচ ভেদ করে। সে জ্যোৎস্না গায়ে মেখে দু ভাই নিশ্চুপ নিজেদের কাজ করে যাচ্ছে। এই রুমটা রাতের জন্য বরাদ্দ। রাত এ বাড়িতে আসে না একেবারেই। তখন এই রুমের দরজা তালাবদ্ধ থাকে।
কেউ প্রবেশ করতে পারে না এ কক্ষে। রাত এ বাড়িতে না থাকতেও ওর দাপটটা যেন এ বাড়িতে সবচেয়ে বেশি। রেহান গ্রুপে চ্যাটিং করছিল। রাত কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে সাইডে রেখে বলল, কি করছিস? ফ্রেন্ডদের সাথে কথা বলি। রেহান উত্তর দিল, হাসি মুখে তাকালো রাতের দিকে। তোর পড়াশোনার কি অবস্থা? অবস্থা তো সংকটাপন্ন। পড়াশোনা চলছে, কিন্তু আমি তার সাথে চলছি না, এটাই সমস্যা। রাত ফিসেল হেসে বলল, স্বাভাবিক। এসএসসিতে ভালো করে ফার্স্টে উঠলে ছেলে মেয়েদের পাখা গজায়, তখন তারা মনের সুখে আকাশে উড়ে বেড়ায়। ভালো করে উড়ে বেড়া, কেমন? তারপর যখন মিডে ফেল করবি, ঠাস করে নিচে পড়বি। রেহান মুখ কালো করে বলল, পড়তে ইচ্ছে করে না, কি ইচ্ছে করে? সারাদিন ঘুরতে ইচ্ছে করে, মোবাইল টিপতে ইচ্ছে করে, ঘুমাতে ইচ্ছে করে। নিজের ইচ্ছেকে দমাতে হবে, সব ইচ্ছেকে প্রশ্রয়। ওই যে বলে না, সব পেলে নষ্ট জীবন, অ্যাটলিস্ট ট্রাই কর, একটু একটু পড়। তুমিও সিটি কলেজে পড়েছো, তাই না ভাইয়া? ইয়েস, ইন্টারে যতগুলো এক্সাম হতো আমি সবগুলোতে টপ করতাম। তুই আমার ভাই না, তোকে তো ফার্স্ট হতেই হবে। ভাই হলেও তোমার সিচুয়েশান আর আমার সিচুয়েশান তো আলাদা। তুমি তোমার ইন্টারের পড়াশোনার জন্য ঢাকায় থাকতে মামনিকে ছেড়ে, অথচ একবারও বাড়িতে আসতে না, হোস্টেলে থেকে পড়াশোনা করতে। তুমি তোমার ফ্যামিলির সাথে থাকতে না, আমার মতো সবার আদর পেতে না। আমি তো আদরে আদরে উচ্ছন্নে গেছি। তোমার মা আর আমার মা তো এক না। আমার মা তো আমার খবরই নেয় না। ভালো করলে দামি দামি জিনিস গিফট করে, খারাপ করলে গালি দেয়। এর মাঝে আমার পড়াশোনার অবস্থা নিয়ে বা আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রাত গম্ভীর দৃষ্টিতে তাকালো, গুমোট স্বরে বলল,